সুপ্রিয় শিক্ষার্থী, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অনলাইন ক্লাসে আমি মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিমল কুমার দাস আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বই খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত হও। সকলকে স্বাগত জানাচ্ছি পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরার পক্ষ থেকে অনলাইন ক্লাসে যোগদানের জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা ক্লাসে প্রবেশ করি। এখানে আমাদের বিদ্যালয়ের একটি সমাবেশের ছবি নিয়ে এসেছি। তোমরা সমাবেশের একটি চিত্র এখানে দেখতে পাচ্ছ। পরিচিতি। আজকের ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বিষয় হিসাব বিজ্ঞান। তৃতীয় অধ্যায়, এটি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমি পরিমল কুমার দাস, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় মাগুরা। এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, যদি কারো প্রশ্ন থাকে ক্লাসের বাইরে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। তাহলে চলো শিক্ষার্থী বিন্দু আমরা ক্লাসে প্রবেশ করি। এখানে দুটি ছবি দেখতে পাবে। প্রথম ছবিতে দেখো তো কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটি চাকা। এরপরে আরো একটি ছবি দেখবে, এটাও আর একটি চাকা। তাহলে এই ছবি দুটো দেখে তোমরা কি অনুমান করতে পারছো যে আজকে ক্লাস কি হতে পারে? কে বলতে পারবে যে আজকে ক্লাসের বিষয় কি হতে পারে? হ্যাঁ, ক্লাসের বিষয় হবে হিসাব চক্র। তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে হিসাব চক্র। এখন হিসাব চক্রের কোন কোন বিষয় তোমরা আজকে জানতে পারবে সেটি আমরা শিখন ফলের মাধ্যমে জানতে পারবো। তাহলে চলো দেখি আজকের শিখন ফল কি। শিখন ফল অর্থাৎ এই পাঠ শেষে তোমরা আজকে কি কি বিষয় জানতে পারবে সেগুলো দেখো। পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাব চক্রের ধারণা ব্যাখ্যা করতে পারবে, একতরফা দাখলা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, একতরফা দাখলা পদ্ধতি প্রয়োগ করতে পারবে। তাহলে চলো আমরা প্রথমে দেখব হিসাব চক্র কি। হিসাব চক্র প্রতিটি হিসাব কালে হিসাব প্রক্রিয়ার একটি পর্যায়ক্রমিক আবর্তন থাকে। এই আবর্তনকে হিসাব চক্র বলে। হিসাব চক্র হচ্ছে হিসাব বিষয়ক কার্যাবলী ঘূর্ণায়মান একটি অবস্থা। সাধারণভাবে বলতে গেলে ব্যবসায়িক লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণের মাধ্যমে
হিসাব সংক্রান্ত কার্য শুরু হয় এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণের মাধ্যমে শেষ হয়। হিসাব বিজ্ঞানের এই চক্রাকার হিসাবের নিয়ম বা পর্যায় মেনে চলাকে হিসাব চক্র বলে। তাহলে হিসাব চক্র বিষয়টা কি দাঁড়ালো? যে এটি একটি পর্যায়ক্রমিক আবর্তন, অর্থাৎ ঘূর্ণায়মান একটি কার্যক্রম যা ব্যবসায়িক লেনদেন শনাক্তকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুতকরণের মাধ্যমে শেষ হয়। হিসাব বিজ্ঞানের এই চক্রটাকে বলা হয় হিসাব চক্র বা অ্যাকাউন্টিং সাইকেল। এখন আমরা হিসাব চক্রের অন্তর্গত ধাপগুলো দেখব যে এখানে কোন কোন ধাপ আছে তার একটি হিসাব চক্রের এখানে একটি চিত্র নিয়ে আসা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ লেনদেন শনাক্তকরণ, অর্থাৎ হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন চিহ্নিত করা হয়। হিসাব বিজ্ঞানে সব লেনদেন কিন্তু লিপিবদ্ধ করা হয় না। যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন হয় সেই ঘটনাগুলোকে হিসাব বিজ্ঞানে লেনদেন বলা হয়। এরপরে আছে কি লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলো চিহ্নিত করা হয়। তোমাদের আগে ক্লাসে দেখেছিলাম যে প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত থাকে, অর্থাৎ একটা পক্ষ সুবিধা দেয়, একটা পক্ষ সুবিধা নেয়। তা এই যে লেনদেনের দুটি পক্ষ, এই দুটি পক্ষ এখানে বিশ্লেষণ করে বের করা হয়। এরপর আছে জাবেদাভুক্তিকরণ। জাবেদাভুক্তিকরণে এখানে লেনদেনগুলোকে রোজের ক্রমানুসারে অর্থাৎ তারিখ অনুযায়ী লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় পূর্বক সংক্ষিপ্ত ব্যাখ্যাকারে এখানে লিপিবদ্ধ করা হয়। তাহলে এখানে কি কি বিষয় আসলো? বিষয় আসলো লেনদেন ঘটার পরে সেটি প্রথমে তারিখ অনুযায়ী অর্থাৎ রোজের ক্রমানুসারে পরপর তারিখ অনুযায়ী লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। কিভাবে লিপিবদ্ধ করা হয়? ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে, অর্থাৎ একটি পক্ষ ডেবিট হবে এবং আরেকটি পক্ষ ক্রেডিট হবে, সমপরিমাণ টাকার হিসাব হবে। এরপরে আছে খতিয়ান, অর্থাৎ জাবেদার হিসাবগুলো সাহায্যে খতিয়ান প্রস্তুত করা হয়। খতিয়ানকে হিসাব বিজ্ঞানের একটি পাকা বই বলা হয় বা সমস্ত বই রাজা বলা হয়। কারণ কি? কারণ জাবেদায় যে বিভিন্ন প্রকার হিসাব দেখা যায়, প্রত্যেকটা হিসাবকে পৃথক করে আলাদা আলাদা এক একটি খাত হিসেবে প্রস্তুত করা হয়। যেমন নগদান হিসাব বললে তোমার প্রতিষ্ঠানে কত টাকা নগদ লেনদেন হলো সে লেনদেনের পরিমাণ এই নগদান হিসাব থেকে জানতে পারবে। পাওনাদারের পরিমাণ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে মোট পাওনাদারের পরিমাণ কত সেটি এই খতিয়ানের মাধ্যমে জানতে পারবে। ঠিক তেমনিভাবে প্রতিটি হিসাবের জের কিন্তু এখান থেকে জানা যায় এবং জাবেদা না করলেও খতিয়ান কিন্তু অবশ্যই করতে হয়, তা না হলে এর পরবর্তী কার্যক্রমগুলো ব্যাহত হয়। এই জন্য খতিয়ানকে পাকা বই বলা হয়। আবার এর পরবর্তী কার্যক্রম হলো রেয়ামিল প্রস্তুতকরণ, অর্থাৎ রেয়ামিল প্রস্তুত করতে গেলে তোমাকে অবশ্যই খতিয়ান প্রস্তুত করতে হবে, কারণ খতিয়ানের জেরগুলো দিয়ে কিন্তু রেয়ামিল প্রস্তুত করা হয়।
তাহলে রেয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য কি? রেয়ামিল প্রস্তুত করা হয় এই জন্য যে খতিয়ানের উদ্বৃত্তগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে, সেই খতিয়ানের জেরগুলো বা উদ্বৃত্তগুলো নিয়ে ডেবিট জেরগুলো ডেবিট পাশে এবং ক্রেডিট জেরগুলো ক্রেডিট পাশে লিপিবদ্ধ করে যে সারণী বা ছক প্রস্তুত করা হয়, সেটি হচ্ছে রেয়ামিল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এই প্রথম থেকে যে কাজগুলো করা হলো, এই কাজগুলো সঠিক আছে কিনা সেটি কিন্তু এই রেয়ামিলের মাধ্যমে প্রমাণিত হবে। যদি রেয়ামিল এসে মিলে যায়, তাহলে বুঝবে যে এর আগে জাবেদা বা খতিয়ান যে হিসাবগুলো করা হয়েছে সেগুলো সঠিক হয়েছে। যদি সঠিক হয় তাহলে রেয়ামিল মিলবে, আর তা নাহলে রেয়ামিল কিন্তু মিলবে না। এই জন্য এই রেয়ামিলকে বলা হয় শুদ্ধি পরীক্ষাকরণ। অর্থাৎ প্রশ্ন আসে অনেক সময় তোমাদের যে ভুল সংশোধনী বা শুদ্ধি পরীক্ষা করা হয় কোন ধাপে হিসাব চক্রে কোন ধাপে শুদ্ধিকরণ করা হয়। অর্থাৎ এই রেয়ামিলে ডেবিট ক্রেডিট উভয় পাশ সমান আছে কি না সেটা যাচাইয়ের মধ্য দিয়ে তোমার এর পূর্বের কাজগুলো সঠিকতা বিচার বিশ্লেষণ করা হয় এই রেয়ামিলে। যদি রেয়ামিল সঠিক হয় তাহলে ধরে নেওয়া হয় যে আগের কাজগুলো মোটামুটি নির্ভুলভাবে করা হয়েছে। আর যদি রেয়ামিল না মেলে তাহলে বুঝতে হবে পূর্বের যে কোনো কাজে লেনদেন লিপিবদ্ধ থেকে শুরু করে ডেবিট ক্রেডিট নির্ণয় বা খতিয়ানে যে কোনো ধাপে এসে ভুল হয়েছে এটা ধরে নেওয়া হবে। এরপর আছে সমন্বয় দাখিলা। রেয়ামিলে পরে কিছু লেনদেন থেকে যায় যেটি রেয়ামিলে প্রভাব ফেলেনি বা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়নি। এইরূপ লেনদেনগুলো ডেবিট ক্রেডিট করে রেয়ামিলের সাথে সমন্বয় করা হয়। তাই এই পর্যায়টাকে বলা হয় সমন্বয় দাখিলা। আর এই সমন্বয় দাখিলার মাধ্যমে কার্যপত্র প্রস্তুত করা হয়। অর্থাৎ ওয়ার্কশিট করার জন্য তোমার কি কি তথ্য লাগবে? রেয়ামিল লাগবে এবং রেয়ামিলের সাথে লাগবে সমন্বয় দাখিলা। অর্থাৎ যে এন্ট্রিগুলো বা যে ট্রানজেকশনগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়নি, এরূপ ট্রানজেকশনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় পূর্বক কার্যপত্র প্রস্তুতকরণের মাধ্যমে সমন্বিত রেয়ামিল প্রস্তুত করে তা আবার পুনরায় নির্ভুলতা যাচাই করা হয়। এরপর আছে আর্থিক বিবরণী। রেয়ামিলের হিসাবগুলো এবং সমন্বয় দাখিলার সাহায্যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এখানে প্রথম ধাপে প্রতিষ্ঠানে মোট লাভ বা ক্ষতি, নেট লাভ বা ক্ষতি, পরিচালন আয় বা ব্যয় এগুলো কিন্তু নির্ধারণ করা হয়। আর পরবর্তী ধাপে মালিকানা সত্ত্ব নির্ণয় করা হয়। তোমরা আগে ক্লাসে জেনেছো যে মালিকানা সত্ত্ব কি বা মালিকানা সত্ত্বকে হিসাব সমীকরণে কোন উপাদানগুলো প্রভাব ফেলে সেটা দেখেছো। তাহলে মালিকানা সত্ত্ব নির্ণয়ের মধ্য দিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ আর্থিক বিবরণীতে বছর শেষে একটা প্রতিষ্ঠানে সম্পত্তি বা দায়ের পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ কিরূপ আছে, অর্থাৎ হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে বিগত বছরের তুলনায়, সেটা এখানে জানা যায়। এই জন্য আর্থিক বিবরণীটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ
এর মাধ্যমেই মালিক জানতে পারে যে বছর শেষে তার প্রতিষ্ঠানের অবস্থা কেমন আছে। এরপর আছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা এই স্তরে এসে কিছু হিসাব আছে যে হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। যেমন কারবারে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোর যে উত্তোলন, তারপরে নেট লাভ বা ক্ষতির পরিমাণ, এই হিসাবগুলোর বিপরীত দাখিলা প্রস্তুত করার মধ্য দিয়ে এই হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। এটি হলো সমাপনী দাখিলা। এক বছরে আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলা প্রয়োজন হয়। অর্থাৎ নতুন বছরে গিয়ে আবার নতুনভাবে কার্যক্রম শুরু করতে হয়, যে কারণে পূর্বের হিসাবগুলোর অর্থাৎ বিশেষ করে আয় ব্যয়, উত্তোলন, নেট লাভ এই হিসাবগুলো বন্ধ করে নতুনভাবে নতুন বছরে যাত্রা শুরু হয়। এরপরে শেষ ধাপ হলো হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায়ের আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব হিসাবে জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। তোমরা জাবেদার শ্রেণীবিন্যাসে দেখেছো যে প্রারম্ভিক জাবেদা কিভাবে নির্ণয় করতে হয়। সেখানে কি হয় যে প্রারম্ভিক মোট সম্পদগুলো ডেবিট হয় এবং প্রারম্ভিক মোট দায়গুলো ক্রেডিট হয়। ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য যেটা থাকে সেটি হয় ক্রেডিট পাশে মূলধন। তাহলে সম্পত্তি ও দায়ের ভিত্তিতে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা যায়। এই হলো হিসাব চক্রের 10টি ধাপ। প্রিয় শিক্ষার্থী, ধাপগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে সমস্যা থাকে, কোনো ধাপ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারো। হ্যাঁ, যেহেতু কোনো প্রশ্ন নাই সেহেতু আমরা পরের স্লাইডে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত যে কাজগুলো করা হলো তার ভিত্তিতে একটি একক কাজ নিয়ে আসা হয়েছে। কাজটি হলো হিসাবের পাকা বই বলা হয় কাকে এবং কেন। তোমাদের যে হিসাব চক্রটা নিয়ে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে প্রশ্নটা নিয়ে এসেছি। সেখানে বলা হয়েছে যে কোন ধাপটিকে হিসাবের পাকা বই বলা হয় এবং কেন বলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী স্বভাবতই বলতে পারবে যে হিসাবের পাকা বই কি এবং তাকে কেন হিসাবের পাকা বই বলা হয়। তাহলে কাজটি করে ফেলো দ্রুত। প্রিয় শিক্ষার্থী নিশ্চয় হয়ে গেছে। তাহলে কি লিখেছো এবার একটু মিলিয়ে দেখো। আমি একটু বলি যে আমার কথার সাথে তোমাদের লেখার মিল কতটা আছে। লেনদেন সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তত্ত্ব ব্যবহারকারীগণ সহজে তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে।
খতিয়ান হতে ব্যবসায়ের আয় ব্যয়, সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। রেয়ামিল প্রস্তুতির জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এই সমস্ত কারণে কিন্তু খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন মিলিয়ে দেখো যে আমি যা বললাম তার সাথে তোমাদের উত্তরে কতটা মিল হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। হ্যাঁ, নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। তাহলে এখন দেখো একতরফা দাখিলা পদ্ধতি। যে একতরফা দাখিলা পদ্ধতি কি? যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম, সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিটি কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, অর্থাৎ এখানে কিছু ত্রুটি আছে, যে কারণে বিজ্ঞানসম্মত বলা যায় না। এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ও ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। ব্যবসায় লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহার করা হয় তা তোমাদের পরবর্তী স্লাইডে দেখানো হলো। তাহলে কি বলা হচ্ছে? যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে আয়তন ছোট, অর্থাৎ একতরফা এক মালিকানা যে সংগঠনগুলো আছে সেই সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং যে সমস্ত প্রতিষ্ঠানে লেনদেনের পরিমাণ খুব কম, এরূপ প্রতিষ্ঠানে সাধারণত এই পদ্ধতিতে হিসাব রাখা হয়। তো এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাবই সাধারণত রাখা হয়, যে কারণে আয় ও ব্যয় হিসাবগুলোর গুরুত্ব কিছুটা হলেও হ্রাস পায়। কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতিতে দেখেছো যে সেখানে প্রতিটি হিসাবকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এখানে ঠিক তদ্রূপ নয়। তাহলে এখন দেখব যে একতরফা দাখিলায় কোন কোন সূত্রগুলো প্রয়োগ করা হয়। প্রারম্ভিক মূলধন। তোমরা সূত্রগুলো লিখে নাও। প্রারম্ভিক মূলধন সমান হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন। এরপর আছে সমাপনী মূলধন। সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। অর্থাৎ সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী দায়ের পরিমাণ বাদ দিলে পাওয়া যাবে সমাপনী মূলধন। এরপরে লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি সমান আছে সমাপনী মূলধন প্লাস উত্তোলন। এই দুটো সমন্বয় থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধনের অর্থ। তাহলে লাভ ক্ষতি সমান কি? সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তাহলে দেখো এখানে প্রারম্ভিক মূলধন যদি বের করতে পারো, সমাপনী মূলধন যদি বের করতে পারো, তাহলে অতিরিক্ত মূলধন যদি থাকে প্রশ্নে এবং উত্তোলন যদি থাকে তাহলে লাভ ক্ষতিও তোমরা নির্ধারণ করতে পারবে। তাহলে প্রারম্ভিক মূলধন বের করতে গেলে তোমাদের লাগছে প্রারম্ভিক সম্পত্তিগুলো, অর্থাৎ সম্পদগুলো তোমাকে চিনতে হবে এবং প্রারম্ভিক বলতে বছরের শুরুতে বোঝায়, আর সমাপনী বলতে
বছরের শেষ সম্পদ বা দায়ের পরিমাণকে বোঝায়। তাহলে প্রারম্ভিক মূলধন বের করতে গিয়ে কি করবে? প্রারম্ভিক মোট সম্পদগুলো আগে যোগ করে নেবে, তারপরে সেই সম্পদগুলো থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন। এরপরে সমাপনী মূলধন ঠিক একই রূপ। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিলে পাওয়া যাবে সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন যদি বের করতে পারো, তাহলে দেখো পুরো অঙ্কই কিন্তু তুমি করতে পারছো। এরপরে আছে কি কি? যদি উত্তোলন থাকে, অনেক সময় উত্তোলন নাও থাকতে পারে, সেক্ষেত্রে এই উত্তোলনের জায়গায় 0 হবে। তবে মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে নগদ উত্তোলন বা পণ্য উত্তোলন যাই উত্তোলন করো মালিক, সেটি এখানে অন্তর্ভুক্ত হবে। এরপরে আছে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মালিক কি করে, বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তাহলে সেটি প্রারম্ভিক মূলধনের সাথে যুক্ত হবে। তাহলে সূত্রগুলো তোমরা লিখে নাও। এখন দেখব একটি উদাহরণ। এখানে তোমাদের জন্য একটি উদাহরণ নিয়ে আসা হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে হাতে নগদের পরিমাণ, টাকার পরিমাণ দেখো বছরের শুরুতে অর্থাৎ 1/1/2019 সালে টাকা দেওয়া আছে 1,30,000 এবং 31/12/2019 সালে টাকা দেওয়া আছে 1,50,000। তার মানে বছরের শুরুতে হাতে নগদ ছিল যা বছরের শেষে গিয়ে নগদ বৃদ্ধি পেয়েছে। এরপরে আসবাবপত্র বছরের শুরুতে ছিল 20,000, বছরের শেষে হয়েছে 50,000। বকেয়া খরচ বছরের শুরুতে নাই, কিন্তু বছরের শেষে দেখা যাচ্ছে বকেয়া খরচের পরিমাণ আছে 6,000 টাকা। এরপরে দেনাদারের পরিমাণ আছে বছরের শুরুতে 10,000, বছরের শেষে আছে 15,000। ঋণের পরিমাণ আছে বছরের শুরুতে 30,000, বছরের শেষেও আছে 30,000। তার মানে উক্ত বছরে আর কোনো নতুন ভাবে ঋণ গ্রহণ করা হয়নি, আবার পরিশোধ করাও হয়নি, তাই ঋণের পরিমাণ একই আছে। মজুত পণ্য এটা কিন্তু সমাপনী সম্পদ হিসাবে ধরা হয়। তা প্রারম্ভিক মজুত পণ্য 10,000, সমাপনী আছে 40,000। এখন তোমাকে যা যা নির্ণয় করতে হবে তা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন, আর সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে পাওয়া যাবে সমাপনী মূলধন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে নিশ্চয় তোমরা প্রারম্ভিক এবং সমাপনী মূলধন বের করতে পারবে। আর এখানে দেখো হিসাবগুলো কোনটি কি হিসাব? হাতে নগদ হলো সম্পদ, আসবাবপত্র সম্পদ, বকেয়া খরচ হলো দায়, দেনাদার হলো সম্পদ, ঋণ হলো দায়, মজুত পণ্য হলো সম্পদ। তাহলে তোমরা যদি সম্পদ এবং দায়গুলো চিহ্নিত করতে পারো, তাহলে প্রারম্ভিক মূলধন বা সমাপনী মূলধন যে কোনোটা বের করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো, বছরের মাঝামাঝি সময়ে মালিক অতিরিক্ত মূলধন স্বরূপ নিয়ে এসেছেন 35,000 টাকা এবং বছরের শেষের দিকে তিনি নগদ 10,000 টাকা এবং 5,000 টাকার পণ্য উত্তোলন করেন। প্রশ্ন হলো চুক্তি স্টোর এর প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খতে চুক্তি স্টোরের সমাপনী মূলধন নির্ণয় করো। আর গোয়াতে আছে বছর শেষে চুক্তি স্টোর এর নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, ঠিক এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু
পরীক্ষা আসতে পারে। তাহলে এখন প্রারম্ভিক মূলধন আগে বের করতে হবে, তারপরে সমাপনী মূলধন বের করতে হবে। এখন তোমরা বের করে দেখো পারো কিনা। দেখো সমাধানটা আমি তৈরি করেছি। এখানে প্রারম্ভিক মোট সম্পদ অর্থাৎ 1 তারিখে যে সম্পদগুলো ছিল, হাতে নগদ, আসবাবপত্র, দেনাদার আর মজুদ পণ্য, তাহলে এই সম্পদগুলো যোগফল হয়েছে 1,70,000। আর প্রারম্ভিক দায় ছিল 30,000, ঋণের টাকাটা। তাহলে এখন প্রারম্ভিক মোট সম্পদ থেকে এই দায় বিয়োগ করলে পাওয়া যাচ্ছে প্রারম্ভিক মূলধন। এটি কয়ের প্রশ্ন। খতে বলা ছিল সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে তোমাকে বের করতে হবে সমাপনী মোট সম্পদ। এখানে সমাপনী মোট সম্পদ আছে 2,55,000, অর্থাৎ নগদ তহবিল ছিল 1,50,000, আসবাবপত্র 50,000, দেনাদার 15,000 এবং মজুদ পণ্য ছিল 40,000। এই সব মিলে সম্পদের পরিমাণ আছে 2,55,000। আর সমাপনী মোট দায় আছে, বকেয়া খরচ ছিল 6,000 টাকা আর ঋণ আছে 30,000 টাকা, সব মিলে হলো 36,000 টাকা। তাহলে সমাপনী মূলধনের সূত্রটা বসিয়ে মান বসিয়ে আমরা পাই 2,19,000। এই 2,19,000 হলো সমাপনী মূলধনের পরিমাণ। তাহলে গতে প্রশ্ন ছিল যে সুপ্তি স্টোরের বছর শেষে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তা আমরা জানি লাভ বা ক্ষতি সমান হলো সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তাহলে এখানে সমাপনী মূলধনের জায়গায় সমাপনী মূলধনের টাকা দিলাম, উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা, অর্থাৎ নগদ উত্তোলন 10,000 টাকা এবং পণ্য উত্তোলন 5,000 টাকা, মিলে হলো 15,000 টাকা। আর অতিরিক্ত মূলধন আনা হয়েছিল 35,000 টাকা। তাহলে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করে পেলাম 2,34,000 টাকা, আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করে পেলাম 1,75,000 টাকা। তাহলে এখন 2,34,000 থেকে 1,75,000 টাকা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 59,000 টাকা। এখন দেখো কখনো যদি এখানে বিয়োগফলটা মাইনাসে আসে তাহলে ধরে নেবে ক্ষতি হয়েছে সেটা, যেহেতু এটা প্লাসে আছে তার মানে এটি লাভ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে একটা প্রতিষ্ঠানে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা যায় একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। তাহলে দেখো এখন এর ভিতর কারো কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যেহেতু তোমাদের আর কোনো প্রশ্ন নাই তাহলে আমরা পরের স্লাইডে চলে যাব। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, তাই তোমাদের জন্য একটি নিয়ে এসেছি বাড়ির কাজ। ঠিক আগের অঙ্কের ন্যায় এখানে আরেকটি অঙ্ক নিয়ে আসা হয়েছে, তোমরা অঙ্কটি উঠিয়ে নাও এবং প্রশ্নগুলোর উত্তর করে নিয়ে আসবে। প্রশ্নগুলো আছে রূপা স্টোর এর প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, খতে রূপা স্টোরের সমাপনী মূলধন নির্ণয় করো এবং গতে বলা হচ্ছে বছর শেষে রূপা স্টোরের নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী নিশ্চয় কাজটা করতে পারবে, প্রশ্নটা উঠিয়ে নিয়েছো নিশ্চয়। আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি।
প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাস উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আশা করি সমস্ত ক্লাসগুলো উপভোগ করতে থাকবে এবং তোমাদের মতামত জানানোর জন্য প্রথমেই আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। কোন ক্লাসগুলো বেশি নিলে তোমাদের জন্য উপকার হবে সে ব্যাপারে জানাবে, তাহলে ওই বিষয়ের উপর বেশি করে ক্লাস নিতে পারবো এবং তোমরা বেশি উপকৃত হতে পারবে। এবং এভাবে অনলাইন ক্লাসগুলো উপভোগ করতে থাকো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।